আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ড্রামা নিয়ে। তো চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের বলা হয় মিলন রাজ্যের জেনারেল আসলে সে রাজ্যের বাসিন্দা নয়, সে পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দা। সে যদিও এই রাজ্যের কোনো ক্ষতি করেনি, বরং এই রাজ্যের অনেক উপকার করেছে, তবুও সে অন্য রাজ্যের একজন বাসিন্দা, এজন্য তাকে দেশদ্রোহী ঘোষণা করা হয়েছে। আমরা সে জেনারেলকে দেখতে পাই, সে একটা মেয়ে ছিল, তাকে চোখ বাঁধা অবস্থায় একটা কারাগারে নিয়ে আসা হয়েছিল। সেখানে খাঁচার মধ্যে আরো অনেক কয়েদি ছিল। সেই অপরাধীরাও এই মেয়েটাকে দেখে দেশদ্রোহী দেশদ্রোহী বলতে থাকে, আর তারা সবাই অনেক বেশি রেগে যায়। সেখানে আমরা আরেকটা মেয়েকে দেখতে পাই, সেই মেয়েটা বলতে থাকে, জাইন, তোমার বিয়ের দিন তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হলো, আবার তোমাকেও দেশদ্রোহী ঘোষণা করা হয়েছে আর কারাগারে নিয়ে আসা হয়েছে। এটা সত্যি তোমার জন্য অনেক বড় একটি ব্যাপার। জাইন নামের এই মেয়েটি বলে লি ফ্যামিলিকে কেন হত্যা করা হয়েছে আর তাদেরকে আসলে কে মেরেছে। তবে এই মেয়েটা তার কথার কোনো উত্তর না দিয়ে বলে, দুর্ভাগ্যবশত তুমি চোখে দেখতে পাও না, যদি তুমি চোখে দেখতে পেতে তাহলে তুমি নিজের চোখে নিজের পরিবারকে মরে যেতে দেখতে পারতে, আর সেটা আরো বেশি ইন্টারেস্টিং হতো। এ বলেই সে মেয়েটা সেখানে বন্দী থাকা কয়েদিদেরকে মুক্ত করে দেয়, আর সাথে সাথে সে কয়েদিরা জাইনের উপর আক্রমণ করে দেয়। তবে আমরা এখানে দেখতে পাই জাইনের চোখে একটা কাপড় বাঁধা থাকলেও সে অনেক ভালো করে তাদের সাথে লড়াই করে। তবে সে বেশিক্ষণ তাদের সাথে লড়াই করে টিকতে পারে না, আসলে সে অন্ধ ছিল। কিছুক্ষণের মধ্যে তলোয়ারের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তার কাছে একটা ছেলে দৌড়ে আসে আর তাকে কোলে নিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। জাইন তার জীবনের শেষ সময়ে তার বিয়ের কিছু ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে, যেখানে সে অনেক বেশি খুশি ছিল। তখনই সময় পিছনে চলে যায় আর সে বিয়ের দিনে পৌঁছে যায়। জাইন প্রথমে নিজেকে জীবিত দেখে অনেক অবাক হয়, তবে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে সে নিজের বিয়ের দিনে চলে এসেছে। তবে তখনই সে আয়নায় নিজের মুখ দেখতে পায় আর নিজের মুখে রক্ত দেখে বুঝতে পারে সে হয়তো অনেক দেরি করে ফেলেছে। জাইন তাড়াতাড়ি বাহিরে যায় আর দেখতে পায় ইতিমধ্যে তার পরিবারের সবাইকে সেখানে মেরে ফেলা হয়েছিল। জাইন সবার ডেড বডি দেখে অনেক ভেঙে পড়ে আর ভাবতে থাকে কিছুক্ষণ আগে তো কত সুন্দর করে তার বিয়ে হচ্ছিল। তবে সে আবার নিজেকে শক্ত করে আর ভাবে, ভাগ্য আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, আমি আমার পরিবারকে তো বাঁচাতে পারিনি, তবে এবার আমি আমার নিজেকে বাঁচাবো আর আমার পরিবার হত্যার প্রতিশোধ নেব। জাইন মাথা থেকে একটা হেয়ার পিন খুলে হাতের মধ্যে লুকিয়ে নেয়। এরপর ঘুমটা পড়ে আবারও রেডি হয়ে যায়। আমাদের একটি নতুন ছেলেকে দেখানো হয়। এই ছেলেটাই মূলত জাইনের হাজবেন্ড, তার নাম হচ্ছে মুরং। মুরংয়ের সামনে একটা সৈনিক বসেছিল। সে গার্ড তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, তবুও মুরং তীর সাহায্যে তার গলার এপার ওপার করে দেয়। এরপর সে একটা জেলখানায় যায়, যেখানে লি ফ্যামিলির একজনকে আটকে রাখা হয়েছিল। এটা মূলত ছিল জাইনের আঙ্কেল। মুরং তাকে কিছু একটা দিয়ে জিজ্ঞেস করতে থাকে আর বলতে থাকে তাকে এটা দিয়ে দিতে, কিন্তু তার আঙ্কেল এটা কিছুতেই দিতে চাচ্ছিল না। তখন মুরং তাকে মেরে ফেলতে যাবে, তখন সেখানে আরেকটা ছেলে চলে আসে আর তাকে আটকায়। এই ছেলেটার নাম হচ্ছে লং, আর সে কিন্তু আগের বার জাইনের মৃত্যুর সময় তার সাথে ছিল। লং আর মুরং অনেকটাই একই রকম দেখতে, আর তাদের দুজনের বয়সও একই রকম। এখানে লং মুরংকে বলে তাকে এভাবে মারলে সে কিছুতেই আমাদেরকে কিছু বলবে না, তবে তাকে যদি আমরা আরো বেশি অত্যাচার করি তাহলে হয়তো সে আমাদেরকে সবকিছু বলে দেবে। এ বলে লং একটা তলোয়ার গরম করে সেই লোকটাকে অত্যাচার করতে থাকে। এটা দেখে মুরং খুশি হয়ে যায় আর তাকে এর জন্য পুরস্কার করার কথা বলে। মুরং এরপর চলে যায় জাইনের কাছে। সে যখন এখানে জাইনের ঘুমটা তুলে, তখন আমরা তার সাথে আরেকটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটাকে কিন্তু গল্পের শুরুতে জাইনকে অপমান করতে দেখা গিয়েছিল। এখান থেকে আমরা জানতে পারি জাইন আসলে আগে অন্ধ ছিল, যদিও পুনর্জন্মের পর তার দৃষ্টিশক্তি ফিরে এসেছিল। তবে সে প্রতিশোধ নেওয়ার জন্য এটা কাউকে বুঝতে দেয় না। জাইনের অন্ধত্বের সুযোগ নিয়ে তারা দুজন তার সামনে অনেক ক্লোজ হতে থাকে। এই দ্বিতীয় মেয়েটার নাম হচ্ছে জু। মুরং আর জাইন যখন তাদের বিয়ের রিচুয়াল পূরণ করার জন্য ক্রস ওয়াইন পান করতে যাবে, তখন জু মুরং এর ওয়াইনটা নিজে খেয়ে নেয় আর নিজে মুরংকে কিস করতে থাকে। জাইন সবকিছু দেখতে পাচ্ছিল, তবে সে এমন ভান করছিল যেন সে কিছুই দেখতে পারছে না। তবে হঠাৎই সে হেয়ারপিন বের করে তাদের উপর আক্রমণ করতে চায় আর বলে, আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে। মুরং তাকে বলে এখানে কেউ নেই, তবে জাইন বলে আমার মনে হচ্ছে কোনো এক সন্ত্রাসী এখানে লুকিয়ে আছে। এ বলে সে তাদের উপর আক্রমণ করে দেয়। জু এর আঘাত লাগতে গেলে মুরং তাকে সরিয়ে নেয়, যাতে জাইন কিছু বুঝতে না পারে যে এখানে আরেকটা মেয়ে আছে। তবে জাইন ইচ্ছে করে মুরং এর চোখের মধ্যে হেয়ারপিন ঢুকিয়ে দেয়। এরপর সে এমন অভিনয় করতে থাকে যেন সে ভুল করে সে সন্ত্রাসীকে মারতে গিয়ে তাকে মেরে ফেলেছে। মুরংও আর সেখানে কথা বাড়ায় না। জু তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর জাইন গোসল করতে করতে এসব বিষয় ভাবছিল, তখন তার কাছে লং চলে আসে আর জাইনের পেছন থেকে তার মুখ চেপে ধরে, যাতে সে কোনো
রকম শব্দ না করতে পারে। লং ভাবছিল জাইন হয়তো তাকে দেখতে পাচ্ছে না, তবে জাইন তাকে দেখতে পায় আর সে ভাবতে থাকে আগের বার সে অসুস্থ ছিল আর এই অসুস্থ ছেলেটাকে সে একবার বাঁচিয়েছিল। লং হঠাৎ করে এখানে এসেছিল কারণ কিছু সৈন্য এখানে খোঁজাখুঁজি করতে এসেছে। গার্ডেরা সেখানে খোঁজাখুঁজি করে, তবে তারা কাউকে দেখতে পায় না। সৈন্যগুলো সেখান থেকে চলে গেলে তারা দুজনে বাথটবের ভেতর থেকে বেরিয়ে আসে। জাইন লংকে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? লং তার কোনো কথার উত্তর না দিয়ে তার কাঁধে মেরে তাকে অজ্ঞান করে দেয়। আমরা মুরংকে দেখতে পাই, সে অনেক বেশি রেগেছিল। জাইনের আঘাতের কারণে সে একটা চোখে দেখতে পাচ্ছিল না। মুরং বলছিল, ওই অন্ধ মেয়েটা এত বড় সাহস, সে আমার এক চোখ অন্ধ করে দিল। তবে জু তাকে শান্ত করে বলে সে ইচ্ছে করে আগে জাইনের সাথে। যাই হোক, আমাদের পরদিনের দৃশ্য দেখানো হয়। জাইনের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার ঘরে অনেক গার্ডরা কিছু খোঁজাখুঁজি করছিল। জাইন ভাবে তারা হয়তো লি ফ্যামিলি সে জেট পেন্ডেন্টটা খুঁজছে। সেখানে মুরং আসলে সে তাকে কিছু জিজ্ঞেস করে না। এখন পর্যন্ত তারা মূলত লি ফ্যামিলিতেই ছিল, তবে তাদের এখন এখান থেকে যাওয়ার পালা। মুরং জাইনকে বোঝায়, এখন আমাদের এখান থেকে যেতে হবে। লি ফ্যামিলির সবাই কোনো কাজে বাহিরে যাওয়ায় তারা আর তোমার সাথে দেখা করতে পারবে না। অর্থাৎ এখানে মুরং জাইনকে কিছু জানতে দেয় না যে তার ফ্যামিলি অনেক আগে মারা গিয়েছিল। মুরং জাইনের গলা চেপে ধরতে যাবে তখনই সেখানে লং আসে আর তাদেরকে ডেকে নিয়ে যায়। সেখান থেকে বাইরে গিয়ে মুরং তার সৈন্যদেরকে আদেশ দেয় ভালো করে পুরো ম্যানশন খুঁজে দেখতে। যাই হোক, একটু পরেই জাইন রেডি হয়ে এই প্যালেস থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে সে লি ফ্যামিলির সবার উদ্দেশ্যে সম্মান জানিয়ে যায়। সাথে লি ফ্যামিলির যে আঙ্কেলে এখনো জীবিত ছিল তাকেও ধন্যবাদ জানিয়ে যায়। জাইন তখন খেয়াল করে সেখানে চারপাশে অনেক সৈন্য তাদের দিকে অস্ত্র নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সে যদি এখানে কোনো ঝামেলা সৃষ্টি করার চেষ্টাও করে তাহলে এক মুহূর্তে সে সৈন্যরা তাকে মেরে ফেলবে। তাই জাইন আর কোনো কথা না বাড়িয়ে ক্যারেজে গিয়ে বসে পড়ে আর তার মাথা থেকে একটা হেয়ারপিন খুলে হাতে নিয়ে নেয়। তবে দেখা যায় তার ক্যারেজে মুরং না এসে লং এসেছে। লং কল্পনা করে মুরং তাকে ডেকে নিয়ে বলেছিল, আমি জাইনের সাথে থাকতে চাই না, আমি জুয়ের সাথে আলাদা সময় কাটাবো। তোমাকে অনেকটা আমার মতো দেখতে আর তোমার বয়সও আমার মতো, তাই তুমি আমার জায়গায় জাইনের সাথে থাকবে। এসব কিছু ভেবে লং জাইনের সাথে একটা ক্যারেজে বসে। জাইন লংকে দেখে একটু অবাক হয়, তবে সে তো আর কিছু বলতে পারবে না। যাওয়ার পথে জাইন অনেকগুলো কথা বলে লং এর সাথে আর বোঝার চেষ্টা করে তাদের পরিকল্পনাটা আসলে কি। লং জাইনের সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে। জাইনের হাত গরম রাখার জন্য লং যখন তার হাত ধরতে যায় তখন সে খেয়াল করে জাইন তার হাতে একটা ধারালো হেয়ারপিন লুকিয়ে রেখেছে। লং তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে জাইন বলে এটা তাকে তার মা দিয়েছে। এরপরে তারা প্যালেসে পৌঁছে যায়। কোনো কাজে লং বাহিরে চলে যায় আর জু তাকে প্যালেসের ভিতর পর্যন্ত নিয়ে যায়। প্যালেসের ভিতরে গিয়ে জু বলে, আমার দায়িত্ব ছিল তোমাকে প্যালেস পর্যন্ত পৌঁছে দেওয়া, আমি আমার দায়িত্ব পালন করেছি, এরপরে রাস্তাটা তুমি নিজে নিজে দেখে নাও। এই বলে জু সেখান থেকে চলে যায়। সে একবারও ভাবে না জাইন যেহেতু অন্ধ তাহলে সে কিভাবে বাকি পথটা এগোবে। জাইন ভাবতে থাকে আগের বারও ঠিক একইভাবে সবাই আমাকে বুলি করেছে। এসব ভাবতে ভাবতে সে সামনের দিকে এগোতে থাকে। আমরা দেখতে পাই এই পুরো প্যালেসটা অনেক বেশি নোংরা ছিল। এই প্যালেসের যে মেট ছিল তারা জাইনের বিয়েতে যেসব দামি দামি উপহার এসেছিল সেগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছিল। সেখানে একজন ন্যানি ছিল আর 3জন মেড ছিল। 3জন মেডের মধ্যে একজন মেড ছিল যে কিছু নিচ্ছিল না আর বাকি 2জন ন্যানির সাথে মিলে সবকিছু নিতে থাকে। তখন সেখানে জাইন চলে আসে। তবে তারা যেহেতু জানতো জাইন চোখে দেখতে পায় না তাই তারা এসবে একটু ভয় পায় না। তাদের দেখে জাইন আবারও তার অতীতের একটা ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। সে যখন অসুস্থ ছিল তখন তাকে কেউ ঠিকমতো খাবার পর্যন্ত খেতে দিত না। একজন যে মেড সেখানে দাঁড়িয়েছিল সে যখন তাকে একটু খাবার লুকিয়ে দিতে গিয়েছিল আর সেটা তার হাত থেকে পড়ে যায়। তাকে খাবার দিতে এসেছে দেখে এই ন্যানিটা তার হাত পায়ের উপর দাঁড়িয়ে গিয়েছিল। আগের জন্মের এসব কথা ভাবতে ভাবতে জাইন মনে মনে বলে, আমি এবার আমার উপর আর কাউকে অত্যাচার করতে দেব না। এর মাঝে সে ন্যানিটা তার সামনে চলে আসে আর নিজের পরিচয় দিয়ে বলে, আপনি এখন থেকে আমাকে ন্যানি বলে রাখবেন আর এখন থেকে আমি আপনার সব দেখাশোনা করব। এরপর যখন একজন মেড জাইনকে চা দিতে যায় তখন ন্যানিকিন সে মেডের থেকে চা নিয়ে তাতে থুতো দিয়ে তারপর সেটা জাইনকে খেতে দেয়। জাইন তো সবকিছু দেখতে পাচ্ছিল তাই সেও চাটা আর খায় না। জাইন সবাইকে বলে, আমি এই প্যালেসের মাস্টার, যদি আমার সাথে কেউ কোনো ভুল করে আর খারাপ ব্যবহার করার চেষ্টা করে তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। কেউ যদি মনে করে থাকে আমি চোখে দেখতে পাই না বলে তোমরা আমাকে অত্যাচার করবে তাহলে সেটা ভুল। সবাইকে এটাও বলে দিচ্ছি আমি কিন্তু একজন জেনারেল ছিলাম, আমি দেখতে না পারলেও তাকে শায়েস্তা করার মতো শক্তি আমার গায়ে আছে। তার এমন কথা শুনে সে 2জন মেড তাদের কাছে থাকা অর্নামেন্টগুলো সব রেখে দিচ্ছিল। তবে তখন ন্যানিকিন জাইনের সাথে উঁচু স্বরে কথা বলতে থাকে।
জাইন তখন চালাকি করে তার সামনে থাকা টেবিলটা দিয়ে চালাকি করে ধাক্কা দেয়, যার কারণে ন্যানিকিন পায়ে ব্যথা পেয়ে নিচে পড়ে বসে। সাথে সাথে জাইন ন্যানিকিনের মুখ চেপে ধরে তাকে তারে থুতু দেওয়া চাটা খাইয়ে দেয়। এতে করে ন্যানিকিন বমি করতে থাকলে তার জামার ভেতর থেকে জাইনের গহনা পড়ে যেতে থাকে। জাইন বুঝতে পারে এরা সবাই গহনা চুরি করেছে, তাই সে বলতে থাকে আমার বাপের বাড়ি থেকে আমার যে জুয়েলারি বক্সটা এসেছিল আমি এখনই এটা এখানে দেখতে চাই। এটা শুনে দুজন মেয়ে তাড়াতাড়ি করে নিজেদের কাছে থাকা জুয়েলারিগুলো সে বক্সে রেখে দেয়। এই তাড়াহুড়োর মধ্যে একটা হেয়ার পিন লেগে ন্যানিকিনের হাতটা কেটে যায়। এরপর সিন আমরা দেখতে পাই ন্যানিকিন জাইনকে বাহিরে হাঁটতে নিয়ে যাচ্ছিল। তবে যেহেতু জাইনের জন্য ন্যানিকিনের আঘাত লেগেছে তাই ন্যানিকিন জাইনের উপর অনেক রেগেছিল। তাই সে এই হাতটার বাহানা করে জাইনকে একটা কুয়োর কাছে নিয়ে যায় আর চালাকি করে তার হাতটা ছেড়ে দেয়। ন্যানিকিন জাইনকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলতে যাবে তখনই সেখানে লং চলে আসে আর সেসবের মতো সে তাকে বাঁচিয়ে নেয়। এরপর লং দুজন মেটকে দিয়ে জাইনকে ঘরে পাঠিয়ে দেয় আর জাইনের ক্ষতি করার চেষ্টা করার জন্য ন্যানিকিনকে তখনই মেরে ফেলা হয়। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। জাইন যখন খেতে বসে তখন তার সাথে 3 দাসীও তার সাথে খেতে বসে। সব দাসী খাবার খাওয়ার পরও যখন তাদের কিছু হয় না তখন জাইন বুঝতে পারে এই খাবারে কোনো বিষ ছিল না। জাইন অনেকটা অবাক হয় কারণ সে বুঝতে পারে লং তার কোনো ক্ষতি করবে না। এরপর সে সুন্দর করে রেডি হয়। তখনই তার কাছে মুরং চলে আসে। মুরং জাইনের ঘনিষ্ঠ হতে গেলে জাইন বলে আমি আজকে একটু ক্লান্ত, তাই আমি বিশ্রাম নিতে চাই। তবে মুরং তার কোনো কথা শুনে না আর তার কাছে যেতে চাইলে জাইন একটা হেয়ার পিন প্রস্তুত রাখে তাকে মারার জন্য। তবে তখনই জু মুরংকে ডাকে। মুরং জাইনকে অপেক্ষা করতে বলে বাহিরে চলে যায়। জু মুরংকে একটা চিঠি দেয়, যেটা পড়ে মুরং চিন্তিত হয়ে বাহিরে চলে যায়। জাইন একজন মেয়েটকে ডেকে বলে তোমাদের 3rd প্রিন্সকে ডেকে আনো, আমি কালকে তার সাথে মার্কেটে যেতে চাই। তোমাদের বলে রাখি মুরং হচ্ছে 3rd প্রিন্স আর লং হচ্ছে 2nd প্রিন্স। তবে এখন যেহেতু মুরংয়ের জায়গায় লং ছিল তাই 2nd প্রিন্স অর্থাৎ লংকেই এখন দাসীরা 3rd প্রিন্স মনে করছিল। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। লং জাইনকে নিয়ে মার্কেটে এসেছে। সেখানে চারপাশে অনেক রিফিউজি ছিল। জাইন তাদেরকে দেখতে পাচ্ছিল, তবে লং তাকে এ বিষয়ে কিছুই বলে না। এভাবে হাঁটতে হাঁটতে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখানে রিফিউজিরা একটা ছোঁয়াচে রোগে আক্রান্ত ছিল। লং তাড়াতাড়ি জাইনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যাতে জাইনের কোনো রকম ক্ষতি না হয়। পরে অবশ্য সে জাইনকে চারপাশের রিফিউজদের ব্যাপারে সবকিছু খুলে বলে। জাইন বুঝতে পারে লং তাকে সব সত্যি কথাই বলছে। তোমাদের সুবিধার জন্য বলে দিই, এখানে আসলে ফিমেল লিড হচ্ছে জাইন, যেটা তোমরা অবশ্যই জানো, আর এখানে মেন লিড হচ্ছে লং। যাই হোক, লংকে একটু পরীক্ষা করার জন্য জাইন তাকে একটা তেলেসমা দিয়ে বলে এটা হচ্ছে লি ফ্যামিলির একটা বিশেষ তেলেসমা। আমি চাই এটা আশেপাশের সব জায়গায় তুমি লাগিয়ে দাও। যদি এটা এখানে থাকে তাহলে আমাদের বিশ্বাস এই রিফিউজদের ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। তারা খুব তাড়াতাড়ি তাদের আগের অবস্থানে ফিরে যেতে পারবে। লং জাইনের এই কথায় সম্মতি দেয় আর জাইনের হাত থেকে সে তেলেসমাগুলো নিয়ে চারপাশে সমস্ত উঁচু জায়গাগুলোতে লাগিয়ে দেয় আর শেষমেশ একটা তেলেসমা নিজের কাছে রেখে দেয় জাইনের স্মৃতি হিসাবে। বাড়িতে ফিরে এসে জাইন মনে মনে ভাবতে থাকে লং এর কথা। লং পুরোটা সময় একবারও তাকে মিথ্যে বলেনি, সবসময় তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, এমনকি সবসময় তার মন ভালো রাখার জন্য চেষ্টা করেছে। তখন সেখানে লং চলে আসে আর জাইনের সাথে অনেক ভালো করে কথা বলতে থাকে। জাইন ভাবতে থাকে তাহলে কি সে আমাকে টেস্ট করার জন্য এসব করছে নাকি সে সত্যি আমার সাথে ভালো ব্যবহার করছে। তারা দুজন সেখানে কথা বলছিল। তখন সেখানে একজন এসে লংকে ডেকে নিয়ে যায়। লং জাইনকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যায়। জাইনের কিছু একটা সন্দেহ হয়, তাই সে লংয়ের পিছু পিছু যেতে থাকে। লংকে আসলে জু ডেকে পাঠিয়েছিল। জু সে চিঠিটা লংকে দেখায়, যেটা সে এর আগে মুরংকে দেখিয়েছিল। চিঠিটা পড়ে লং বুঝতে পারে লি ফ্যামিলির মৃত্যুর ঘটনা রাজার কানে পৌঁছে গিয়েছে আর মুরং হয়তো এখন এই দোষটা জাইনের উপর চাপাবে। লং মনে মনে বলতে থাকে আগের বার আমি তোমাকে বাঁচাতে পারিনি, তবে এবার আর আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আর এর কথার মাধ্যমে আমরা বুঝতে পারি শুধু জাইন নয়, জাইনের সাথে লংও পুনর্জন্ম নিয়েছে। তাদের এসব কথাবার্তা কিন্তু বাহিরে থেকে জাইনও শুনতে পাচ্ছিল। সে ভাবতে থাকে সে এখন কি করবে। তবে হঠাৎই সে একটুখানি আওয়াজ করে ফেলে। ভিতরে থাকা সবাই বুঝতে পেরে যায় বাহিরে কেউ আছে, তাই সাথে সাথে লং বাহিরে একটা ওয়েপন ছুড়ে দেয়। যেহেতু জং অনেক দক্ষ ছিল আর সে একজন জেনারেল ছিল, তাই সে খুব সহজে সে ওয়েপনটা হাত দিয়ে ধরে ফেলে। তবে সে বুঝতে পারে লং এদিকে আসছে, তাই সে ওয়েপনটা দিয়ে নিজের হাতে আঘাত করে। লং যখন বাহিরে এসে জাইনকে এভাবে আহত অবস্থায় দেখতে পায় তখন সে অনেক উত্তেজিত হয়ে পড়ে। লং জলদি জাইনকে বাড়িতে নিয়ে যায় আর তার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দেওয়ার পর তাকে জিজ্ঞেস করে তুমি সেখানে কি করে গিয়েছিলে আর কেনই বা গিয়েছিলে।
উত্তরে জাইন বলে, তুমি এভাবে হঠাৎ করে চলে যাওয়াতে আমার তোমার জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই তোমাকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে সেখানে চলে গিয়েছি। জাইন আরো অ্যাক্টিং করে বলে, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনোভাবে তোমাকে বিরক্ত করেছি? তুমি কি আমার উপর রাগ করে আছো? লং তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কোনো ভুল করতেই পারো না। তখনই জাইনও আস্তে আস্তে লংয়ের বুকের উপর হাত দেয়, আর তার বুকে হাত দেওয়ার সাথে সাথে লংয়ের বুকে অনেক ব্যথা করতে থাকে। আমরা একটু পরের দৃশ্য দেখতে পাই, লং বাথটবের মধ্যে ছটফট করছিল, আড়াল থেকে জাইন তাকে দেখছিল আর বলছিল, এটাই তোমার শাস্তি। এভাবে আমি আমার প্রতিশোধ নেওয়া শুরু করলাম। একটু পর আবার সে লংয়ের কাছে ভালো হওয়ার জন্য আস্তে আস্তে করে তার কাছে যায় আর বলে, তোমার কি হয়েছে? লং নিজেকে সামলে নেয় আর বলে, আমার কিছুই হয়নি, আমি এখন ঠিক আছি। আমাদের পরদিনের দৃশ্য দেখানো হয়, জাইন তার মেয়ের সাথে হাঁটছিল, তখন তার সাথে দেখা করার জন্য জু আসে। জু জাইনকে দেখে তাকে ছোট করে কথা বলতে থাকে, তবে জাইন তার কোনো কথার পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তবে জু তাকে ফেলে দেওয়ার জন্য জাইনের পথে তার পা বাড়িয়ে দেয়। যেহেতু জাইন চোখে দেখতে পারত, তাই সে উল্টো জুয়ের পায়ের উপর পা দিয়ে চলে যায়। এতে করে জুয়ের অনেক রাগ উঠে যায়, জাইনকে আরো বেশি বাজে বাজে কথা বলতে থাকে। তখন জাইনও তার প্রতিবাদ করে বলে, আমি জানি তুমি আমার হাজবেন্ডের পিছু পিছু ঘুরে বেড়াও, তবে তুমি যত চেষ্টাই করো না কেন, থার্ড প্রিন্স কখনো তোমাকে পাত্তা দেবে না। তুমি কি এতটুকু বোঝো না যে থার্ড প্রিন্স যদি তোমাকে বিয়ে করার হতো, তাহলে কেন এত বছর তোমার সাথে শুধুমাত্র থাকলো? তুমি একটা বোকা, সে কারণে তুমি মনে করো থার্ড প্রিন্স তোমাকে বিয়ে করবে। তুমি কি একটুও বোঝো না কেন সে তোমাকে তার ওয়াইফ বানালো না? এভাবে জুইন জুকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আমরা লংকে দেখতে পাই, লং জাইনের সম্পর্কে কিছু কথা বলার জন্য মুরংয়ের কাছে গিয়েছিল, তবে মুরংয়ের কাছে তখন জু ছিল। জাহিন যেহেতু আগে জুকে অনেক অপমান করেছিল, তাই জু কিছুতেই মুরংকে জাইনের ব্যাপারে কোনো কথা শুনতে দেয় না। জুয়ের জন্য মুরং লংকে অনেক অপমান করে আর জাইন সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। লং এসব আর সহ্য করতে পারছিল না আর তার হাতে থাকা তলোয়ারটা দিয়ে মুরংয়ের গলা কেটে দেয়। তবে কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারি এসব কিছু আসলে লংয়ের পরিকল্পনা ছিল। বাস্তবে এত সাহস ছিল না তার যে সে মুরংকে মেরে ফেলবে, তাই সে মুরংয়ের সব অপমান সহ্য করে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জাইনকে দেখতে পাই, সে অনেক অসুস্থ ছিল, তার কাছে কোনো মেড পর্যন্ত ছিল না। লং এসে তার এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়। তখন সে শুনতে পায় এখানে কিছু মেড আসছে। পুরো প্যালেসের মাত্র 3 জন মেড আছে। এই 3 জন মেডের মধ্যে আবার 2 জন মেড জাইনকে পছন্দ করতো না, তাই তারা এসে যখন জাইনকে অসুস্থ অবস্থায় দেখতে পায়, তখন তারা কোনো চিকিৎসকের ব্যবস্থা করে না আর এখান থেকে চলে যায়। এসব কিছু আড়াল থেকে লং দেখছিল। তখনই সে তৃতীয় মেড আবারও ফিরে আসে আর জাইনের সেবা করতে থাকে। লং জাইনের এই অবস্থা দেখে মুরংয়ের কাছে চলে যায় আর তার কাছে জাইনের চিকিৎসার জন্য পারমিশন চায়। তবে মুরং লংকে অপমান করার জন্য কিছু আঙ্গুর ফল হাতে নেয় আর সে আঙ্গুর ফলগুলো জুয়ের পায়ে ফেলে দেয়। মুরং বলে, যদি তোমার জাইনের জন্য এতই কষ্ট হয়, তাহলে তুমি জুয়ের পা থেকে এই ফলের রসগুলো চেটে খাও। যদি তুমি জুয়ের পা থেকে সম্পূর্ণ রস চেটে চেটে খেতে পারো, তাহলে আমি তোমাকে জাইনের মেডিসিন দিয়ে দেব। কোনো উপায় না দেখে লং তাই করে। আমরা তুষার ঘন একটা রাতের দৃশ্য দেখতে পাই, সেখানে লং অসুস্থ অবস্থায় কোনো রকম ভাবে একটা মেডিসিনের প্যাকেট নিয়ে জাইনের কাছে যাচ্ছিল। তখন পথে তার সাথে জাইনের বিশ্বস্ত মেডদের দেখা হয়। সে মেড লংকে ছাতা দিয়ে তার কাছ থেকে মেডিসিন নিয়ে যায়। লং নিজেও যেহেতু অনেক অসুস্থ ছিল, তাই সেও সেখানে অজ্ঞান হয়ে যায়। আমাদের পরদিনের সকালের দৃশ্য দেখানো হয়, জাইন এখন কিছুটা সুস্থ আছে। তার কাছে তার মেড আসে আর কিছু একটা বলে যখন সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়, তখন তার কাছে থাকা একটা সুগন্ধির পাউডার পড়ে যায়। সে পাউডারটার গন্ধ নিয়ে জাইনের একটা অতীতের কথা মনে পড়ে। আগের জন্মে যখন তাকে অত্যাচার করে ঘরে বন্দি করে রাখা হয়েছিল, তখন একজন মেড এসে তাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে যেত, তবে সে কখনোই তার পরিচয় দেয়নি। আগের বার সেই মেয়েটার কাছ থেকে এই পাউডারের গন্ধ আসছিল। জাইন বুঝতে পারে আগের বার এই মেয়েটাই তাকে সাহায্য করেছে। আমরা মুরং আর জুকে দেখতে পাই, তারা দুজনে মিলে জাইনকে ফাঁসানোর জন্য অনেক বড় একটা প্ল্যান করে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় জু 2 জন গার্ড নিয়ে জাইনের ঘরে প্রবেশ করে। একজন মেয়ের সাথে সাথে জাইনের মেয়ের মুখ চেপে ধরে, যাতে সে কোনোভাবে জাইনকে সতর্ক না করতে পারে। জু জাইনকে বলে, থার্ড প্রিন্স তোমার জন্য একটা টেম্পলে অপেক্ষা করছে, আমাকে বলেছিল তোমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। জাইন যদিও সবকিছু দেখতে পাচ্ছিল, তবুও সে চুপচাপ জুয়ের সাথে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথেই মেড দৌড়ে লংয়ের কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর লং দৌড়ে যায় জাইনের কাছে। এদিকে জু জাইনকে একটা টেম্পলের ভিতরে নিয়ে তাকে সেখানে ছেড়ে দেয় আর নিজে হঠাৎ করে সেখান থেকে চলে যায়। তখন সেখানে মুরং আসে আর অন্যরকম আওয়াজ করে জাইনের সাথে কথা বলতে থাকে, আর আওয়াজটা অনেক ভয়ানক ছিল। তাই জাইন এমন অভিনয় করতে থাকে যেন সে অনেক ভয় পেয়ে গিয়েছে।
জাইনের এই অবস্থা দেখে যখন মুরং তার কাছে আসে তখন হঠাৎ জাইনের হাতে থাকা একটা পাউডার তার দিকে ছড়িয়ে দেয়, যার কারণে মুরংয়ের মাথা ঘুরতে থাকে। সে এখন জাইনের জায়গা তার মাকে দেখতে পাচ্ছিল। জাইন এখন মুরংয়ের মায়ের মতো কণ্ঠ করে তাকে বলছিল, আমার প্রিয় পুত্র, তুমি আমাকে মেরে ফেলেছো। তোমার কি একটু অনুতপ্ত বোধ হচ্ছে না? তুমি কিভাবে নিজের মাকে মেরে ফেলতে পারো? আর মুরং যেহেতু জাইনের জায়গায় তার মাকে দেখতে পাচ্ছিল, তাই সে অনেকটা ঘাবড়ে যায়। এদিকে এতক্ষণে সেখানে লং চলে আসে। লং সে টেম্পলের দরজার বাহিরে দাঁড়িয়েছিল। সে যখন ভিতরে ঢুকতে যাবে তখন তার আরেকটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সেখানে সে অনেক ছোট ছিল। থার্ড প্রিন্স অর্থাৎ মুরং নিজ হাতে তার মাকে হত্যা করেছে, যেটা আবার আড়াল থেকে লং দেখতে পেয়ে গিয়েছিল। তবে মুরং লংকে সরাসরি মেরে না ফেলে তাকে একটা বিষ খাইয়ে দেয় এবং তাকে বলেছিল সে যদি কখনো কাউকে এ বিষয়ে কিছু বলে তাহলে সে তাকে এর অ্যান্টিডোট কখনোই দেবে না, আর সে মারা যাবে। এরপর থেকে মূলত থার্ড প্রিন্স রাজার কাছে যায়, আর লং যেহেতু তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, তাই থার্ড প্রিন্সের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণও ছিল না। আর এজন্য থার্ড প্রিন্স আস্তে আস্তে রাজার অনেক প্রিয় হয়ে যায়। আর মুরংয়ের দেওয়া বিষের কারণে মূলত লং চাইলেও তার কিছু করতে পারত না। তবে সে এবার থার্ড প্রিন্সের সমস্ত ভয় কাটিয়ে ভিতরে ঢুকে পড়ে। এদিকে ভিতরে যখন মুরং তার মা অর্থাৎ জাইনকে বলছিল, আমি তোমাকে একবার মেরে ফেলেছি, তুমি আবার আত্মা হয়ে আমার কাছে ফিরে এসেছো, তবে কোনো সমস্যা নেই, আমি আবারও তোমাকে মেরে ফেলবো। এ বলে সে যখন জাইনের দিকে তলোয়ার নিয়ে আগায় তখন সেখানে লং চলে আসে আর তাকে আটকায়। লংকে দেখে জাইন তার হাতে তলোয়ারটা লুকিয়ে ফেলে আর সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার ভান ধরে। লং এসবের কিছুই বুঝতে পারে না আর জাইনকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমাদের দেখানো হয় ডাক্তার জাইনকে চেক করে জানায় তার তেমন কিছুই হয়নি, সে অনেকটা অসুস্থ আর ভয় পেয়ে গিয়েছিল, তার জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছে, তবে রেস্ট নিলে সে ঠিক হয়ে যাবে। এটা শুনে লং একটু নিশ্চিত হয়। কিছুক্ষণ পরে সেখানে জাইনের জ্ঞান ফিরে আসে আর সে আবারও তার অ্যাক্টিং স্টার্ট করে দেয়। আর লং এই অ্যাক্টিং এর কিছুই বুঝতে পারে না, সে উল্টো জাইনকে সান্ত্বনা দিতে থাকে। এরপরের সিনে আমাদের লং এর সাথে একটা ছেলেকে দেখানো হয়। এই ছেলেটা মূলত থার্ড প্রিন্সের গার্ড ছিল, তবে সে তার সাথে সেভেন প্রিন্স অর্থাৎ লং এর সম্পর্ক ভালো ছিল। সে লংকে বলে, তুমি কি জাইনকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছো? লং বলে, আমি তাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছি। এটা আবার জাইনের মেট শুনে ফেলে আর সে এটা গিয়ে জাইনকে বলে দেয়। তোমাদের বলে রাখি, এই মেট কিন্তু ভালো করে জানে থার্ড প্রিন্সের বদলে এখানে এই সেভেন প্রিন্স থাকে, তবে তাকে ভয় দেখিয়ে রাখা হয়েছিল, যার কারণে সে জাইনকে কিছুই বলতে পারে না। যাই হোক, এখানে জাইন যখন শুনতে পায় লং তাকে ভালোবাসে তখন সে অনেক অবাক হয় আর বলে, ভালোবাসাতে আমার কোনো বিশ্বাস নেই। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মাস্ক পরা একটা ছেলেকে রক্তাক্ত অবস্থায় গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। সে রাস্তা দিয়ে তখন জাইন যাচ্ছিল। একটা ছেলেকে এভাবে ঝুলে থাকতে দেখে জাইন সে ছেলেটাকে বাঁচায়, তবে তখনই সেখানে একটা সাপ এসে তাকে কামড় দেয়। জাইনের যখন জ্ঞান ফিরে তখন সে তার চোখ খুলতে পারছিল না। তখন তার কাছে মুরং আসে আর তাকে শান্ত করে বলে, যে সাপটা তোমাকে কামড়েছে সে সাপটা অনেক বিষাক্ত ছিল, তাই হয়তো তোমার সাময়িক সময়ের জন্য চোখে দেখতে পাচ্ছ না। এরপর মুরং নিজের হাতে জাইনের আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দেয় আর তাকে তার ছুরিটাও দিয়ে দেয়। জাইন খেয়াল করে তার ওষুধ আনার জন্য মুরংয়ের হাতে অনেকটা ব্যথা পেয়েছে, তবে মুরং তাকে সেখানে রেস্ট করতে বলে আবারও কোথাও একটা চলে যায়। একটু পর সে জাইনের জন্য কিছু খাবার নিয়ে আসে। জাইন এবারও খেয়াল করে তার জন্য আনা খাবার আনতে গিয়ে মুরং আবারও আহত হয়েছে, তাই সে মুরংকে তার কাছে থাকা ছুরিটা দিয়ে বলে, তুমি আমার জন্য বারবার আহত হয়েছো, তুমি এই ছুরিটা রাখো, এরপর যখন তুমি কোনো বিপদে পড়বে তুমি এটার সাহায্যে নিজেকে রক্ষা করতে পারবে। এরপর জাইন যখন তার বাড়িতে ফিরে এসেছিল তখনও মুরং তার সাথেই ছিল, আর মুরং তার এতটা যত্ন করেছিল যে পরবর্তীতে সে মুরংকে ভালোবেসে ফেলে, আর তার বাবা মাও তাদের বিয়েতে আপত্তি জানায় না। বর্তমানে জাইনের এসব কথা শুনে তার মেড অনেক ইমোশনাল হয়ে যায়। আমরা মুরংকে দেখতে পাই, তার যখন জ্ঞান ফিরে তখন সে আগের দিনের ঘটনা মনে করে অনেক ভয় পেতে থাকে। সব সময়ের মতো জুয়ে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি গতকাল যে তারা জাইনকে একটা টেম্পলে ডেকে নিয়ে গিয়েছিল, সেটা মূলত তাকে ফাঁসানোর জন্য। তাকে ভয় দেখিয়ে সেখানে অজ্ঞান করে রাখা হতো আর পরবর্তীতে তার উপরে লি ফ্যামিলির হত্যার অভিযোগ দেওয়া হতো। তবে গতকাল তাদের পরিকল্পনা নষ্ট হয়ে যায়। আমাদের লংকে দেখানো হয় তাকে রাজার লোকেরা আঘাত করছিল। কিছুক্ষণ মার খাওয়ার পর রাজা তার লোকেদেরকে থামতে বলে। এখানে লংকে মারা হচ্ছিল কারণ সে থার্ড প্রিন্সের ওয়াইফকে ভালোবেসেছে। যাই হোক, মার খাওয়ার পর লং রাজাকে থার্ড প্রিন্সের করা অপকর্মের কিছু প্রমাণ দেয়, তবে রাজা সে অপকর্মগুলো খুলে দেখে না আর সেটা আগুনে পুড়িয়ে দেয়।
আর বলে তুমি কি আমাকে আমার ছেলের বিরুদ্ধে করতে চাচ্ছ। তবে এরপর সে লংকে রাজ্যের একটা বড় আর্মির গ্রুপে টোকেন দিয়ে দেয়। লং বুঝতে পারে রাজা তাকে গোপনে সাহায্য করতে চাচ্ছে। লং সেখান থেকে চলে গেলে রাজার উপদেষ্টা রাজাকে বলে আপনি কেন এত মূল্যবান একটা টোকেন তাকে দিয়ে দিলেন। রাজা বলে থার্ড প্রিন্স খারাপ সেটা আমি জানি, তবে আমি সরাসরি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো না, তাই সেকেন্ড প্রিন্সের মাধ্যমে আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। লং যখন প্যালেসে ফিরে আসে তখন জাইন বুঝতে পেরে যায় লং আহত, তাই সে তার কাছে অনুমতি চায় যেন সে তাকে তার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে পারে। লং প্রথমে রাজি না হতে চাইলেও জাইনের জোরাজুরিতে পরবর্তীতে সে রাজি হয়ে যায়। জাইন কিন্তু এমনি এমনি লংয়ের পোশাক বদলাতে বলেনি, সে আসলে লংয়ের পোশাকের মধ্যে কিছু একটা খুঁজতে চাইছিল। তখন সে এটা পেয়েও যায়। সাথে সে লংয়ের কাছ থেকে এত বড় একটা আর্মি গ্রুপের টোকেন দেখে অনেক অবাক হয়ে যায়। তবে পরবর্তীতে সে আরো বেশি অবাক হয় যখন দেখে লংয়ের গায়ে অনেক বেশি আঘাত রয়েছে। এ বিষয়ে সে লংকে জিজ্ঞেস করলেও লং তাকে সঠিক কোনো কিছু বলে না। এভাবে মেডিসিন লাগাতে লাগাতে তারা একে অপর অনেক ক্লোজ হয়ে যায় আর একে অপরকে কিস করতে থাকে। এরপর সেখানে সুন্দর একটা নাইট স্পেন্ড করে। আমাদের সেই সময় আগের জন্মের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আগের জন্মেও ঠিক একই সময় তারা দুজনে নাইট স্পেন্ড করেছিল, তবে তখন জাইন জানতো না যে এটা আসলে লং। তখন তাদের দুজনের এই নাইট স্পেন্ড করাটা মুরং নিজে পরিকল্পনা করেছিল, আর পরবর্তীতে সে তাদের দুজনকে হাতে নাতে ধরে আর তাদেরকে শাস্তি দেওয়ার কথা ভেবেছিল। তবে এ সময় মুরং জাইনের কাঁধে একটা ফুলের চিহ্ন দেখতে পায়, আর সেটা মূলত একটা টোকেনের চিহ্ন ছিল। যাই হোক, আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমানে তারা নাইট স্পেন্ড করে ঠিকই, তবে বর্তমানে আগের জন্মের মতো কিছুই হয় না। জাইন মনে মনে ভাবতে থাকে তাহলে কি আমি আমার ভাগ্যটা বদলাতে পারলাম। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। জাইনের কাছে জু আসে আর একটা পোশাক দিয়ে বলে আগামীকাল একটা অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে এই পোশাকটা পরে যেতে বলেছে। জাইন কিছুক্ষণ পোশাকটা দেখে আর কিছু একটা ভাবে। এরপর সে পোশাকটা পরে সে অনুষ্ঠানে চলে যায়। আজকে জাইন এখানে একটা ডান্স পারফরমেন্স করবে। ডান্সের মধ্যে সে তলোয়ার হাতে তুলে নেয় আর তলোয়ার দিয়ে শর্ট ডান্স করতে থাকে। তার ডান্স দেখে লং কিছু একটা বুঝতে পারে আর মুরংয়ের কাছ থেকে অনুমতি চায় তার সাথে ডান্স করার জন্য। মুরং তাকে পারমিশন দিয়ে দিলে সে জাইনের সাথে গিয়ে ডান্স করতে থাকে। তবে জাইনের উদ্দেশ্য ডান্স করা ছিল না। সেখানে একটা মোটা লোক বসেছিল। জাইনের উদ্দেশ্য ছিল সেই লোকটাকে মেরে ফেলা, যেটা লং খুব ভালোভাবে বুঝতে পারে। তাই সে এই লোকটাকে জাইনের হাত থেকে বাঁচাতে থাকে। এক সময় তাদের দুজনের ডান্স শেষ হয়ে গেলে সে মোটা লোকটা লংয়ের অনেক প্রশংসা করতে থাকে আর তাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর বলে সে এখন থেকে যেন তাকে শর্ট ডান্স প্র্যাকটিস করা শেখায়। লং আর সে মোটা লোকটা একটা আলাদা ঘরে গিয়ে শর্ট ডান্স প্র্যাকটিস করছিল। তখন হঠাৎ করে লংয়ের বুকে অনেক ব্যথা হতে থাকে আর সে দৌড়ে বাইরে চলে আসে। মোটা লোকটা লংকে বলতে থাকে তোমাকে না আমি এতটা শক্তিশালী দেখলাম, তাহলে তুমি হঠাৎ করে অসুস্থ কেন হয়ে গেলে। তখনই সেখানে মুখোশ পরে জাইন চলে আসে আর সে লোকটার চোখে পাউডার ছড়িয়ে দেয়। এরপর তাকে ফুলে ফেলে দেয়। আমাদের পরদিনে দৃশ্য দেখানো হয়। মুরং লংয়ের উপর অনেক রেগেছিল, কারণ শেষবার সে মোটা লোকটাকে লংয়ের সাথে দেখা গিয়েছিল। সে লোকটা মুরংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। তখন সেখানে জু আসে আর মুরংকে কোনো রকম শান্ত করে। এরপর জু সে পুলের কাছে গিয়ে চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সেখানে সে একটা পাথরের উপর কিছু পাউডার পড়ে থাকতে দেখে। জু বুঝতে পারে এই পাউডারগুলোর মাধ্যমে কারোর উপর আক্রমণ করা হয়েছে। সে চারপাশটা অনেক ভালো করে পরীক্ষা করে আর বুঝতে পারে এখান থেকে একটা মোটা লোককে কেউ ইচ্ছে করে ফেলে দিয়েছে। জু এরপর সোজা চলে যায় জাইনের কাছে। তখন জাইনের সাথে তার মেট বসে খাবার খাচ্ছিল। সেখানে গিয়ে জু বলতে থাকে আমি জানি তুমি অন্ধ নও, তুমি এতদিন শুধুমাত্র আমাদেরকে বোকা বানিয়েছো। সে যখন তাকে ধরে নিয়ে যেতে যাবে তখন সেখানে লং চলে আসে আর তাকে আটকে নেয়। তবে লংয়ের মনেও গতরাতে ঘটনাটা নিয়ে একটু সন্দেহ ছিল। এরপর সিনে আমরা দেখতে পাই জু মুরংয়ের কাছে গিয়ে বলতে থাকে আমি জানি সে মোটা লোকটাকে জাইনি মেরেছে, সে আসলে অন্ধ নয়, সে আমাদের এতদিন বোকা বানিয়েছে। জুর কথা শুনে মুরং জাইনকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় লং জাইনকে নিয়ে রান্নাঘরে এসেছে। সেখানে মুরং ও জু উপস্থিত ছিল। সেখানে একটা চুলাতে তেল গরম করে দেওয়া হচ্ছিল। জাইন কিছু একটা আন্দাজ করতে পারছিল, তাই সে লংকে জিজ্ঞেস করে আমাকে কোথায় নিয়ে এসেছে আর আমি এখানে তেলের গন্ধ কেন পাচ্ছি। তবে লং বলে আমরা এমনি হাঁটতে বেরিয়েছি। লং সে চুলা থেকে গরম তেল তুলে নেয়। মুরং ভাবছিল সে যদি চোখে দেখতে পায় তাহলে নিশ্চয়ই এটা দেখতে পাবে আর ভয় পেয়ে সে অবশ্যই তেলটা ফেলে দেবে। তবে জাইন এমন কিছুই করে না, তাই লং সে গরম তেলটা জাইনের মুখে ছুঁড়ে মারে। তবুও জাইন সে সম্পর্কে কিছুই বলে না আর লংকে জিজ্ঞেস করে আমার মুখে কি পড়লো আর আমার মুখে এত জ্বালা হচ্ছে কেন। এটা দেখে মুরং বুঝতে পারে জাইন আসলেই অন্ধ, তাই সে জুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যেতে লং জাইনের মুখ মুছে দিতে থাকে আর তার কাছে এর জন্য ক্ষমা চাইতে থাকে।
যাই হোক, এরপরে সিনে আমাদের দেখানো হয় জাইন আর তার মেড মিলে পরিকল্পনা করছিল তারা একটা নতুন রেস্টুরেন্ট খুলবে। আসলে তারা মেয়েরা বলছিল যে তারা বেতন পায় তা দিয়ে ঠিকমতো তাদের চলে না, তাহলে তারা সে টাকা কিভাবে তাদের পরিবারের কাছে পাঠাবে। তাই তারা প্ল্যান করছিল একটা রেস্টুরেন্ট খোলার। সে একটা বিশেষ পোকার ছবি আর্ট করে আর তার মেয়েকে বলে এটা নিয়ে আসতে। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। একজন মেয়ে হাতে কিছু খাবার নিয়ে জাইনের ঘরের দিকে যাচ্ছিল, তবে তখনই সেখানে মুরঙ্গের পার্সোনাল গার্ড এসে তাকে অজ্ঞান করে দেয়। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মুরং আর জাইন একসাথে বসেছিল। তাদের সামনে সে মেয়েটি নীল ডাউন হয়ে বসেছিল আর তাকে একটু আগে অজ্ঞান করা হয়েছে। জাইন সে মেয়েকে দেখে বুঝতে পারে তার কিছু একটা হয়েছে, কারণ আজ তাকে অস্বাভাবিক লাগছে। মুরং সে মেয়েকে জিজ্ঞেস করে, আমি শুনতে পেলাম তোমাদের কাছে আজকাল অনেক টাকা পয়সা দেখা যাচ্ছে, তুমি হঠাৎ এত টাকা কোথায় পেলে? জাইন বুঝতে পারে মুরং কিছু একটা করার চেষ্টা করছে, তাই সে বলে আমি তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্ট ওপেন করার কাজ করছি, হয়তো সেজন্যই তাদের কাছে আজকাল একটু টাকা পয়সা দেখা যাচ্ছে। জাইন যেভাবে হোক চাচ্ছিল সে মেয়েকে এখান থেকে পাঠিয়ে দিতে, তবে মুরং কথায় কথায় সে মেয়েদের গলা কেটে ফেলে। সে এই কাজটা একদমই হঠাৎ করে করেছিল। জাইনের চোখের সামনে এসব কিছু দেখেও সে কিছুই করতে পারছিল না। আমরা দেখতে পাই সে মেয়েদের গলা কাটার সাথে সাথে তার গলা থেকে এক ধরনের পোকা বেরিয়ে আসে, যে পোকাটা আবার মুরং নিজের কাছে রেখে দেয়। জাইন যেহেতু সরাসরি কিছু বলতে পারবে না, তাই সে বলতে থাকে আমি রক্তের গন্ধ কেন পাচ্ছি। সে এই বলে নিজের মাথা থেকে হেয়ারপিন খুলে আর মুরঙ্গের উপর আক্রমণ করতে গেলে মুরঙ্গের গার্ড তাকে অজ্ঞান করে দেয়। তখনই সেখানে লং চলে আসে। সে এসে মুরঙ্গের থেকে জাইনকে নিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তারা সেখান থেকে চলে গেলে লং জাইনের জ্ঞান ফিরায়। জাইনের জ্ঞান ফিরলে সে তার মেয়েদের বডিটা দেখে অনেক কান্না করতে থাকে, কারণ সে ভাবছিল হয়তো তার জন্যই তার একটা মেয়ে মারা গেল। এরপর জাইন সে মেয়েদের শোকে কিছু কাগজ পোড়াতে থাকে। তাকে এভাবে কষ্ট পেতে লং দেখতে পায়, তবে তার কাছেও তো কিছু করার মতো ছিল না। আমরা জুকে দেখতে পাই সে এখনো বিশ্বাস করেনি যে জাইন আসলে অন্ধ, তাই সে মুরঙ্গের গার্ডের সাথে কথা বলে আর তাকে রাজি করাতে থাকে যেন সে সেই মেয়েদের গলা থেকে যে পোকাটা পেয়েছিল সেটা তাকে দিয়ে দেয়। কোনো কারণে সে গার্ডও জুকে না করতে পারে না, আর সে জুকে সে পোকাটা এনে দিতে রাজি হয়ে যায়। আমাদের পরদিনের সকালে দৃশ্য দেখানো হয়। হঠাৎ করে আজ জাইনের সাথে কথা বলতে জু আসে আর তাকে একটা চা খেতে দেয়। জাইন দেখে সে চায়ের মধ্যে জু পোকাটা মিশিয়ে দিয়েছে। এখন যদি জাইন চাটা না খায় তাহলে জু বুঝতে পারবে সে অন্ধ নয়। তবে তখন সেখানে লং চলে আসে। লংকে দেখে জাইন তাড়াতাড়ি সে চাটা নিজের মুখে নিয়ে নেয় আর সে লংকে কিস করে, আর তখনই মূলত সে লংকে সে পোকাটা খাইয়ে দেয়, যেটা লং একদমই বুঝতে পারে না। তবে লংকে পোকাটা খেতে দেখে জু অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমাদের লংকে আবারও দেখানো হয়, যে কিনা পাপেটের মতো বসেছিল। তার নিজের ভেতর কোনো জ্ঞানই ছিল না। জাইন তাকে ঘুরে ঘুরে দেখছিল। তখনই ঘরের সামনে মুরং চলে আসে। জাইন তাকে কোনো রকম ভিতরে যেতে মানা করছিল। মুরং বিরক্ত হয়ে বলেছে, তোমার কি হয়েছে? ঘরের ভিতর কি আছে যে তুমি আমাকে ঢুকতে দিচ্ছ না? তবে জিয়ান কোন রকম চেষ্টা করে তাকে ভিতরে আটকাতে। এরপর আমরা দেখতে পাই জাইন লংকে কিছু প্রশ্ন করে। লং না চাইতেও সেসব প্রশ্নের উত্তর দিতে থাকে। আসলে জু যে পোকাটা জাইনকে খাওয়াতে চেয়েছিল সেটা হলো সত্যি বলার পোকা। সে আসলে প্রমাণ করতে চেয়েছিল যে জাইন আসলে অন্ধ নয়। তবে এখন যেহেতু সেটা লং খেয়ে ফেলেছে, তাই লং তাদের পরিকল্পনার ব্যাপারে জাইনকে বলতে থাকে। জাইন তার কথা থেকে এটা বুঝতে পারে মুরং যতবারই তার ক্ষতি করার চেষ্টা করেছে ততবারই লং তাকে বাঁচিয়েছে। আমরা জুকে দেখতে পাই সে একটা ছুরি গরম করে নিজের বুক থেকে কিছু রক্ত বাটিতে সংরক্ষণ করে আর সেই রক্তটা মুরঙ্গের গার্ডকে দিয়ে দেয়। আর মুরঙ্গের গার্ড সে রক্ত নিয়ে সোজা লংয়ের কাছে চলে যায়। এদিকে জাইন লংকে আরো কিছু জিজ্ঞেস করবে তার আগে মুরঙ্গের গার্ড লংকে সেই রক্তটা খাইয়ে দেয়, যার কারণে লং রক্তভূমি করতে থাকে আর তার ভেতর থেকে পোকাটা বেরিয়ে আসে। তখনই মুরঙ্গের গার্ড তলোয়ার দিয়ে সে পোকাটাকে মেরে ফেলে আর লংকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় লং জুকে তার সামনে নীল ডাউন করে বসিয়ে রেখেছে। লং প্রচন্ড রেগেছিল তাকে সে পোকাটা খাওয়ানোর জন্য। জু তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি আসলে পোকাটা জাইনকে খাওয়াতে চেয়েছিলাম, তবে সে কৌশলে তোমাকে সেটা খাইয়ে দিয়েছে। লং বুঝতে পারে জাইন তখন এমনটা তার সাথে কেন করেছিল। এখানে লংয়ের পরিকল্পনা থেকে আমরা জানতে পারি একবার জাইন বলেছিল সে মুরংকে আহত অবস্থায় গাছের সাথে ঝুলিয়ে থাকতে দেখেছে। আসলে সেটা মুরং ছিল না, সেটা ছিল লং। লংকে মূলত মুরঙ্গের গাড্রাই তেমন করে বেঁধে রেখেছিল। এই ঘটনাটা ছিল পুনর্জন্মের আগে, আর পুনর্জন্মের পর লং এবার আর সেই গাছে ঝুলে থাকে না। এবার সে আহত হয়ে পথের ধারে একটা গাছের নিচে বসেছিল। সে রাস্তা দিয়ে তখনই আগের বারের মতো আবারও জাইন যাচ্ছিল। এবারও জাইন তাকে দেখে জিজ্ঞেস করে সে এখানে বসে আছে কেন।
তবে লং তখন বলছিল আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি, সে আসলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে জাইন তখন সেখান থেকে চলে গিয়েছিল। জাইনকে যেতে দেখে লং মনে মনে অনেক খুশি হয় আর ভাবছিল হয়তো আমি এবার আমার ভাগ্যটা বদলাতে পারবো। তবে তখনই সেখানে তুষারপাত শুরু হয় আর জাইন আবারও একটা ছাতা নিয়ে লংকে সাহায্য করার জন্য ফিরে আসে আর আবারও তাকে সেখানে সাপে কামড়ায়। আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমানে মুরং যখন জুয়ের করা কর্মের ব্যাপারে জানতে পারে তখন সে তাকে অনেক মারধর করে আর তাকে টেনে নিয়ে জাইনের কাছে যায়। সে যেহেতু নেশা করেছিল তাই সে জাইনের কাছে আসতে চায়, তবে জাইন উল্টো তাকে ইচ্ছা মতো মারতে থাকে। মুরং যখন রেগে জাইনকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে তখন সেখানে লং চলে আসে আর মুরংয়ের হাত থেকে জাইনকে বাঁচিয়ে নেয়। লং তখন জুকে বলে মুরংকে সেখান থেকে নিয়ে যেতে, তবে লং মনে মনে ভাবতে থাকে আমি কখনো মুরংয়ের উপর প্রতিবাদ করতে পারিনি, আমি হয়তো জাইনকে কখনো রক্ষা করতে পারবো না, তাই আমাকে আমার নিজের জীবনের বিনিময় হলেও মুরংকে মারতে হবে। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। লং মুখোশ পরে মুরংয়ের উপর আক্রমণ করতে আসে, তবে সেখানে মুরংয়ের গার্ড ছিল যার সাথে লংয়ের লড়াই হতে থাকে। লং বুঝতে পারে সে এখন এখান থেকে লড়াই করে জিততে পারবে না, তাই সে সেখান থেকে পালাতে শুরু করে। মুরংয়ের গার্ড যদিও তার পিছু করে তবে লং কোনো রকম সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে জাইনকে তার মেয়ের এসে জানায় গতরাতে মুরংয়ের উপর আক্রমণ হয়েছিল। জাইন জিজ্ঞেস করে মুরং কি মারা গিয়েছে? মেয়ের জানায় সে মারা যায়নি। আমাদের মুরংকে দেখানো হয় সে তো সবসময় তার সব রাগ জুয়ের উপর ছাড়ত, আর এবারও তার ব্যতিক্রম নয়। মুরংয়ের গার্ডের সামনে জুকে সে অত্যাচার করতে থাকে আর বলে তুমি সবসময় আমাকে ডিস্ট্রাকশন করো, তোমার জন্য আমার সবসময় বিরক্ত বোধ হয়। তুমি যেহেতু এত বছর ধরে আমার সাথে আছো এখন নিশ্চয়ই জানো আমাকে কি করতে হবে। জু বলে আমি জানি আমাকে কি করতে হবে। এটা বলে সে একটা চাবুক নেয় আর মুরংয়ের হাতে দেয়। এরপর সে তার সামনের জামা খুলে নীল ডাউন হয়ে বসে পড়ে আর এরপর মুরং তার ভেতরে যত রাগ ছিল সেগুলো জুকে মেরে মেরে শোধ করতে থাকে। আমাদের জাইনকে দেখানো হয় সে যখন ঘুমিয়েছিল তখন তার কাছে লং আসে। লং আস্তে করে জাইনের গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে সেখান থেকে চলে যায়। জাইন এটা দেখতে পায় কারণ সে ঘুমিয়েছিল না। লংয়ের এমন ব্যবহার দেখে জাইনের মনে হতে থাকে লং হয়তো তার মতো পুনর্জন্ম নিয়েছে। যাই হোক, পরদিন জাইন তার মেয়ের থেকে জানতে পারে মুরং জুকে অনেক মেরেছে, তাই জাইন জুয়ের কাছে চলে যায় আর কৌশলে সে জুয়ের পিঠে হাত দিয়ে বলে তুমি তো দেখি অনেক আহত। এরপর সে জোর করে জুয়ের আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। জু দুঃখ করে বলতে থাকে তুমি সেভেন প্রিন্সকে চয়েস করে অনেক ভালো করেছো। সেভেন প্রিন্স অনেক ভালো একজন মানুষ। তখন আমাদের অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জুকে একজন পাচারকারী পাচার করার জন্য বেঁধে রেখেছিল, তবে তখনই সেখানে লং গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তবে জু তখন থার্ড প্রিন্সকে চয়েস করেছিল কারণ তার মনে হয়েছিল থার্ড প্রিন্স অনেক ক্ষমতাশীল। জু এখন বুঝতে পারে সে ক্ষমতার পেছনে দৌড়ে কতটা ভুল করেছে। জুয়ের এসব কথা শুনে জাইন বুঝতে পারে সেভেন প্রিন্স আসলে অনেক ভালো মানুষ। তবে সে লংকে শেষবারের মতো পরীক্ষা করার জন্য লংয়ের কাছে গিয়ে খাবার খেতে থাকে। কথায় কথায় সে লংকে অনেক ড্রিঙ্ক করায় আর লং ড্রিঙ্ক করায় তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। লং তাকে বলে তুমি ক্লান্ত হয়ে গিয়েছো হয়তো, তাই তুমি এখন রেস্ট নাও। তবে জাইন বলে আমার ভালো লাগছে না, তুমি আমাকে নিয়ে দিয়ে আসো। লং জাইনকে কোলে নিয়ে বিছানা পর্যন্ত রেখে আসতে গেলে জাইন তাকে নিজের কাছে টেনে কিস করতে থাকে। লংও তাকে কিস ব্যাক করে। তবে এক সময় সে উঠে পড়ে আর বলে তুমি এখন ড্রাঙ্ক, তাই সকালে তোমার এসব সম্পর্কে কিছু মনে থাকবে না, আমি চাই না তোমার সুযোগ নিতে। জাইন কিন্তু এদিকে একটা ছুরি প্রস্তুত রেখেছিল লংকে মেরে ফেলার জন্য। তবে লং এভাবে উঠে যাওয়ায় সে বুঝতে পারে লং এতটাও খারাপ নয়। পরের সিনে আমাদের মুরংকে দেখানো হয়। মুরং জাইনকে বলে আমরা একসাথে বাহিরে যাব। এরপর দেখানো হয় মুরং, লং, মুরংয়ের গার্ড আর জু, জাইন সবাই মিলে একটা জায়গায় গিয়েছিল। মুরং মূলত এখানে কিছু একটা খুঁজছিল। লং এখান থেকে এক ধরনের ঘাস তুলে মুরংকে দেয় আর বলে এই ঘাস তার হাতে রাখলে তার তাড়াতাড়ি ইচ্ছেগুলো পূরণ হবে। তার এই কথা শুনে জাইনের মনে পড়ে যে ছেলেটাকে সে বাঁচিয়েছিল সে ছেলেটাও তাকে ঠিক একই কথা বলেছে। জাইন বুঝতে পারে সে মুরং নয় বরং লংকে বাঁচিয়েছিল। জুয়ের উপর দায়িত্ব ছিল জাইনকে সামলে রাখার। তবে জু জাইনকে একটা ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেয় আর সেখান থেকে নিজে পালিয়ে যায়। এটা দেখে জাইন অনেক খুশি হয় আর বলে ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। এরপর সে নিজে সেখান থেকে পালাতে থাকে। পথে সে অনেক সৈন্যের মুখোমুখি হয়, তবে সে তাদের পাশ কাটিয়ে কোনো রকম যেতে সক্ষম হয়। তবে জঙ্গলে অনেক রকমের ফাঁদ পাতা ছিল, সেরকম একটা ফাঁদে সে পা দিয়ে ফেলে। তবে সঠিক সময়ে লং তাকে বাঁচিয়ে নেয়। হঠাৎ করে লংয়ের বুকে অনেক ব্যথা হতে থাকে, তাই সে সেখানে অজ্ঞান হয়ে যায়।
জাইন লংকে নিয়ে পাশের একটা জায়গায় আশ্রয় নেয়। সেখানে তাদের দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির এক পর্যায়ে লং সেখানে অজ্ঞান হয়ে গেলে জাইন সাহায্যের চাওয়ার জন্য বাহিরে যায়। পরে তার সাথে একটা মেয়ের দেখা হয়। মেয়েকে দেখে বেশ সন্দেহজনক মনে হচ্ছিল। ততক্ষণে সেখানে লং চলে আসলে তারা দুজনে মিলে সে টেম্পলে চলে যায়। সে টেম্পলে আগে থেকে একটা মহিলা ছিল, আর এই মহিলা মূলত লং এর মা ছিল, যেটা জাইন আগে থেকে জানতো। জাইন তার থেকে কথা বের করার জন্য তাকে অনেক ইমোশনাল কথা বলতে থাকে, যার ফলস্বরূপ লং এর মা ইমোশনাল হয়ে যায় আর লংকে বলে জাইনকে সবকিছু সত্যি বলার জন্য। তখন লং জাইনকে জিজ্ঞেস করে, তুমি কি জানো মুরংয়ের মা কিভাবে মারা গিয়েছিল? তখন উত্তরে জাইন বলে 10 বছর আগে দুই রাজ্যের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেখানেই তো মুরংয়ের মা মারা গিয়েছে। তবে তখন লং তাকে সত্যটা খুলে বলে যে কিভাবে মুরং নিজের রাজার প্রিয় হওয়ার জন্য নিজের মাকে মেরে ফেলেছে। এসবের মাঝে সেখানে মুরং চলে আসে। মুরং টেম্পলের বাইরে থেকে চেঁচামেচি করতে থাকে। প্রথমে লং এর মা সে টেম্পল থেকে বাহিরে বেরিয়ে আসে আর মুরংকে বলে, আমি এখানে অনেক বছর ধরে বসবাস করছি, আপনি হঠাৎ এখানে এসে কেন ঝামেলা করছেন? তবে মুরং বলে, আমি আমার স্ত্রীকে খুঁজতে এসেছি, আমি জানি সে এখানেই আছে, আপনি যদি ভালোভাবে তাকে আমার হাতে তুলে দেন তাহলে আমি আপনার কোনো ক্ষতি করব না। জাইন বুঝতে পারে সে যদি এখন এখান থেকে না যায় তাহলে মুরং সবাইকে মেরে ফেলবে, তাই সে লংকে ভেতরে রেখে মুরংয়ের কাছে গিয়ে ধরা দেয়। পরদিন সকালে যখন লং এর জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে জাইন এখান থেকে চলে গিয়েছে। তাই সে তাড়াতাড়ি জাইনকে খোঁজার জন্য বের হয়ে যায়। পথে তার সাথে মুরংয়ের গার্ডের দেখা হয়। সেখানে তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়। এই লড়াইয়ে লং আহত হয়ে নদীতে পড়ে যায়। আমাদের জাইনকে দেখানো হয় সেও লং এর বিপদটা আন্দাজ করতে পেরেছিল। তখন তার কাছে মুরং আসে আর মুরংয়ের কথা দেখে সে বুঝতে পারে লং মারা গিয়েছে। এই খবর শুনে সে প্রচন্ড কষ্ট পায়, তবে মুরংয়ের সামনে সে সেটা প্রকাশ করতে পারে না। পরে সিনে দেখানো হয় লি ফ্যামিলির একজন আঙ্কেলকে জাইনের কাছে নিয়ে আসে। তাকে মূলত মুরং থ্রেড দিয়ে নিয়ে এসেছিল যাতে সে জাইনকে কোনো কিছু না বলে, আর তার কাছ থেকে লি ফ্যামিলি সে সিক্রেট জেট পেন্ডেন্টটার নকশাটা নিয়ে নেয়। তবে জাইন তো সবকিছু দেখতে পাচ্ছিল, তাই সে সেখান থেকে কোনো মতে পাশ কাটিয়ে চলে যেতে সক্ষম হয়। কিন্তু রাতের বেলা মুরং জাইনের উপর জোরজবস্তি করছিল, কারণ সে জানতে পেরেছিল জাইনের পিঠে সে চিহ্নটা আছে, আর এই চিহ্নটাই হচ্ছে সে জেট পেন্ডেন্টের নকশা। জাইন তার থেকে পালিয়ে বাহিরে চলে আসে, তবে মুরং তবুও তার পিছু করছিল। তবে তখনই সেখানে লং চলে আসে আর লংকে দেখে মুরং বলে, তুমি এখনো মারা যাওনি, তবে কোনো সমস্যা নেই, আমি আজকে নিজের হাতে তোমাকে মেরে ফেলবো। লং জাইনকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব। তবে জাইন লংকে ছেড়ে কিছুতে যেতে চাচ্ছিল না, তাই বাধ্য হয়ে মুরংয়ের গার্ড জাইনকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যায়। এরপর দেখা যায় মুরংয়ের সৈন্যরা চারদিকে লংকে ঘিরে ফেলেছে। আমাদের জাইনকে দেখানো হয় মুরংয়ের গার্ডটাকে জঙ্গলের মাঝে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে এসেছে। সেখানে আগে থেকে জাইনের মেট ছিল। এখন জাইন তাদেরকে জানিয়ে দেয় সে এতদিন অন্ধ হওয়ার অভিনয় করছিল। মুরংয়ের গার্ডটাকে নিয়ে একটা ঘরে যায়। জাইন সে ঘরে গিয়ে দেখতে পায় সেখানে লি ফ্যামিলির সকলের মেমোরিয়াল ট্যাবলেট বানানো আছে। এগুলো দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে আরো বেশি অবাক হয় যখন জানতে পারে পাশের একটা ঘর থেকে তার বাবা মা বেরিয়ে আসে। জাইনের বাবা মা জানায় লি ফ্যামিলিকে যখন খুন করা হয়েছিল তখন লং তাদের দুজনকে বাঁচিয়ে এখানে রেখে দিয়েছে, আর লংই মূলত তাদের সবার মেমোরিয়াল ট্যাবলেট এখানে বানিয়ে রেখেছে। লং চাইলে লি ফ্যামিলির সবাইকে বাঁচাতে পারতো না। তখন সেখানে মুরংয়ের গার্ড চলে আসে। সে এসে জানায় মুরং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সে এখন অনেক সৈন্য নিয়ে তাদের দিকে আসছে। আমাদের পরদিনের দৃশ্য দেখানো হয় মুরং লংকে বন্দি করে নিয়ে এসেছে। সে লংকে হোস্টেস করে জাইনকে বলতে থাকে, তুমি যদি লংকে বাঁচাতে চাও তাহলে তুমি তোমার পোশাক সবার সামনে খুলে ফেলবে। লং জাইনকে এমনটা করতে নিষেধ করছিল, তবে জাইনের হাতে লংকে বাঁচানোর জন্য এছাড়া কোনো উপায় ছিল না, তাই সে মুরংয়ের শর্তে রাজি হয়ে যায়। এরপর মুরংয়ের পক্ষ থেকে একজন গার্ড লংকে নিয়ে সামনের দিকে আসতে থাকে, আর জাইনও একটা একটা করে নিজের পোশাক খুলতে খুলতে মুরংয়ের দিকে এগোতে থাকে। জাইন তখন তার সর্বশেষ পোশাকটা খুলে ফেললে তখন মুরং দেখতে পায় জাইনের পিঠে অনেক ক্ষতর চিহ্ন। সেখানে যদি কোনো চিহ্ন থেকেও থাকতো তাহলে এই আঘাতের জন্য সে চিহ্নটা এখন আর দেখা যাচ্ছে না। জাইন তাড়াতাড়ি তার সমস্ত পোশাক পরে ফেলে। এরপর মুরংয়ের গার্ড তাদের সমস্ত সৈন্যকে মুরংয়ের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলে। এখানে যেহেতু মুরং বেশি সৈন্য নিয়ে এসেছিল না, তাই খুব সহজে তারা এই যুদ্ধটা জিতে যায়। এরপর সিনে আমাদের দেখানো হয় লং অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছে। তখন জাইন একটা ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে সে জুকে দিয়ে আগে নিজের পিঠের চিহ্নটা ক্ষতবিক্ষত করে ফেলেছিল, যাতে এই চিহ্নটা আর কেউ দেখতে না পারে। তখন সেখানে লংয়ের জ্ঞান ফিরলে তারা দুজনে একে অপরকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর আগের জন্মের কথাগুলো ভাবতে থাকে। এখানে আমরা জানতে পারি আগের বার যখন জাইন মারা গিয়েছিল তখন লং তাকে ধরে
অনেক কান্নাকাটি করেছিল। আর ঠিক তখনই জু একটা তীর দিয়ে তাকে মেরে ফেলেছিল। আর এরপরে মূলত তারা দুজনে আবারও পুনর্জন্ম নিয়েছে। আমাদের পরদিনের দৃশ্য দেখানো হয়। পরের দিন মুরং লি ফ্যামিলির আঙ্কেলকে সাথে নিয়ে আরো অনেক বেশি সৈন্যদেরকে নিয়ে জাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। তবে তখন এখানে জাইনের লি ফ্যামিলি টোকেনটা নিয়ে আসে। আর সেখানে একজন বলে ওঠে, লি ফ্যামিলির মাস্টার যদি জীবিত না থাকে তাহলে এই টোকেনের আর কোনো মূল্য থাকবে না। জাইন বলে লং তার বাবাকে বাঁচিয়ে রেখেছি আর সে এখনো নিরাপদ, অর্থাৎ এই টোকেন এখন পর্যন্ত কার্যকর। মুরং জানতো না জাইনের বাবা এখনো বেঁচে আছে, সেজন্য সে লি ফ্যামিলির একটা সিল খুঁজছিল যেটা দ্বারা সে সমস্ত মিলিটারিদের নিয়ন্ত্রণ করতে পারবে। যেহেতু সে সিলটা জাইনের পিঠে ছিল তাই জাইনকে মুরং বিয়ে করে। তবে জাইন যেহেতু তার পিঠের চিহ্নটা নষ্ট করে ফেলেছে তাই মুরং মনে করেছিল হয়তো লি ফ্যামিলির সৈন্য তার আর কোনো ক্ষতি করতে পারবে না। এখানে হঠাৎ করে মুরংয়ের সৈন্যদের মধ্য থেকে একজন সৈন্য এসে মুরংয়ের পিঠে ছুরি বসিয়ে দেয়। সাথে সাথে মুরংও সে সৈন্যকে মেরে ফেলে। দেখা যায় এটা ছিল জু নিজে সারাটা জীবন সবাইকে ধোঁকা দিয়েছে শুধুমাত্র মুরংয়ের জন্যই। তাই সে মুরংকে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। তবে সে মুরংকে মারতে পারে না, উল্টো সে নিজেই মারা যায়। এরপর লং আর জাইন মিলে মুরংয়ের উপর আক্রমণ করে। আর এখানে তারা দুজনে দুদিক থেকে মুরংয়ের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আর তাকে মেরে ফেলতে সক্ষম হয়। তবে সে রাজাকে গ্রেটিং করে না। রাজা তাকে জিজ্ঞেস করে, তোমার এতটা সাহস কিভাবে হয় যে তুমি রাজার সামনে দাঁড়িয়ে আছো অথচ তাকে সম্মান করছো না? তখন জাইন বলে, আমি তো এদেশের নাগরিক নই, তাহলে আমি কেন আপনাকে সম্মান করব? রাজা এবারও তাকে অন্য দেশের নাগরিক বলে অপবাদ দিয়ে দেশদ্রোহী ঘোষণা করার চেষ্টা করে। তবে দেখা যায় তখনই রাজার বিষক্রিয়া শুরু হয়ে যায়, অর্থাৎ জাইন তাকে আগেই বিষ দিয়ে দিয়েছিল। তখন সেখানে লং আর মুরংয়ের গার্ড চলে আসে। আমরা এখানে জানতে পারি মুরংয়ের যে গার্ড ছিল সে মূলত রাজার অবৈধ সন্তান ছিল। তবে রাজা কখনো তাকে স্বীকৃতি দেয়নি। এখন লং চাইলেই সিংহাসন নিজের হাতে নিতে পারত, যেহেতু সেও রাজার একজন সন্তান ছিল। তবে সে সমস্ত দায়িত্ব মুরংয়ের গার্ডের কাছে দিয়ে নিজে জাইনের হাত ধরে বেরিয়ে যায়। এরপর তারা দুজনে সাধারণ মানুষের মতো পোশাক পরে সাধারণ মানুষের মতো জীবনযাপন করা শুরু করে। আর তাদের দুজনের এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। জানি ড্রামাটা একটু লম্বা হয়েছে, তবে তারপরও তোমাদের বোঝানোর জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই এই ড্রামাটা এনজয় করেছো।